এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কোথাও যাচ্ছেন? প্রহর পলক ফেলে নিচু কণ্ঠে বলল, কখন এসেছো? দুপুরে, তখন আপনি ঘুমোচ্ছিলেন। প্রহর বোঝার ভঙ্গিতে মাথা দুলিয়ে আদেশ করলো। ওকে, রুমে আসো। কথা শেষ করে প্রহর রুমের দিকে গেলেও প্রাপ্তিও পিছু পিছু গেল। দুজন রুমে চলে আসলে প্রহর গিয়ে দরজাটা বন্ধ করলো। অসময়ে দরজা বন্ধের কারণ ধরতে না পেরে প্রাপ্তি আহাম্মক হয়ে দাঁড়িয়ে রইল। প্রহর তার হাবভাব দেখে আলতো হেসে তাকে বিছানায় বসালো। তারপর অন্য পাশ থেকে বিছানায় উঠে প্রাপ্তির কোলে মাথা রেখে শুয়ে পড়ল প্রহর। প্রাপ্তি খানিক চমকালো। কি হলো এই লোকের? প্রহর হঠাৎ করে এমন কেন করছে সে বুঝতে পারছে না, কিন্তু পরক্ষণই প্রহরের বন্ধ চোখগুলোর দিকে তাকিয়ে প্রাপ্তি মন শান্ত করলো। আলতো ভঙ্গিমায় প্রহরের চুলের ভাঁজে আঙুল চালিয়ে দিল। ধীরে ধীরে তার মন এটুকু সংকেত দিল প্রহর নিশ্চয়ই কোনো কিছু নিয়ে খুব চিন্তায় আছে। প্রাপ্তির মৃদু শ্বাস ছাড়ল, তবে মুখ ফুটে প্রহরকে কিচ্ছু বলল না। অনেকক্ষণ এভাবে অতিবাহিত হলে প্রহর হুট করে চোখ মেলে তাকায়। অতঃপর প্রাপ্তির একটা হাত নিজের ডান গালে চেপে ধরে নমনীয় কণ্ঠে বলে, আমাকে একটু গাজীপুর যেতে হবে বউ, আজ রাতে ফিরবো না হয়তো, তুমি টেনশন করো না। প্রাপ্তি মলিন মুখে চেয়ে থেকে বলে, কখন ফিরবেন? সঠিক বলতে পারছি না। প্রাপ্তি কিছু একটা অনুধাবন করে শুধায়, আপনি কি খুব চিন্তিত? প্রত্যেকবারই তো নিজের কাজের রাত বিরাতে চলে যান, আজ এমন করছেন কেন? কেমন অস্থির লাগছে আপনাকে? প্রহর এদিক সেদিক চেয়ে উঠে বসল। পরক্ষণে প্রাপ্তিকে নিজের বুকে টেনে সান্ত্বনা দিয়ে বলল, তেমন কোনো ব্যাপার না, আমি সঠিক সময় ফিরে আসবো, ফোন কল করে অস্থির হয়ে যেও না। প্রহরের কথায় ভিন্ন কিছুর আভাস পেয়ে প্রাপ্তি ঠোঁট কামড়ে কান্না আটকাতে গিয়েও পারল না। বুকের ভেতর যন্ত্রণা হলে দুঃখে কেঁদে উঠে সে। প্রহর অসহায় হয়ে তার কান্না মাখা গালের পানি মুছে দিল। পরপর কপালে ঠোঁট ছোয়ালো গভীরভাবে। তারপর নিজের বুকে প্রাপ্তিকে চেপে ধরে ফিসফিস করে আওড়ালো, কাঁদে কেন? আমার বউ না স্ট্রং গার্ল। বিকাল 5টা এখন। প্রাপ্তির কান্না থামিয়ে নাস্তা করে তাকে নিয়ে বাসা থেকে বেরিয়েছে প্রহর। প্রাপ্তিকে তার মামার বাসায় পৌঁছে দিয়ে সে চলে যাবে নিজের কাজে। গেট পেরিয়ে বাগানে প্রবেশ করলে দেখা গেল ইফতেখার সাহেবকে। তিনি বাগানে থাকা একটা চেয়ারে চায়ের কাপ নিয়ে বসে আছেন। প্রাপ্তিকে পৌঁছে দিয়ে প্রহর চলে যেতে নিলে ইফতেখার সাহেব ডাকেন প্রহরকে। প্রহরও কিছু একটা ভেবে এগিয়ে যায় সেদিকে। প্রহর এসে তার সামনের চেয়ারে বসলে ইফতেখার সাহেব প্রাপ্তির উদ্দেশ্যে বলে, আরেকটা চায়ের কাপ নিয়ে আয় মা, যা। প্রাপ্তি মাথা নেড়ে চলে গেলে ইফতেখার সাহেব প্রহরকে জিজ্ঞেস করেন, কোথাও যাচ্ছিলে? জি আঙ্কেল, গাজীপুরে যাচ্ছি। ইফতেখার বোঝার ভঙ্গিতে মাথা দুলিয়ে বলল। ও আচ্ছা। প্রহর কিছুক্ষণ মন থেকে বলল, কিছু বলার ছিল আঙ্কেল? ইফতেখার চায়ের কাপের শেষ চুমুক দিয়ে টেবিলে রাখলেন। গম্ভীর মুখে বললেন, আফরোজাকে ডিভোর্স দিয়েছি আমি, সেটা তো জানো তাই না? কিন্তু ওই বেইমানটারে তো আমাদের পিছু ছাড়ছে না। পরশুদিনও ইকরামের গাড়ি আমার গাড়ির আশেপাশে দেখছি। অত্তয়ের বউকে দেখছি। প্রাপ্তির মতোই ঘরবন্দি করে রাখতে হবে এখন। প্রহর আশেপাশে দৃষ্টি ঘুরে উত্তর করল, ইকরামের ব্যাপারটা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলুন, সেটা আমি দেখছি, কিন্তু আপনার কাছে একটা কথা জানার ছিল। ইফতেখার সাহেব সচকিত হয়ে বললেন, কি কথা? নির্দ্বিধায় বলে ফেলো। প্রহর খানিক ইতস্তত করে চুপ রইল। আর এর মধ্যে প্রাপ্তি চা নিয়ে এলো। প্রহরের হাতে চার কাপ ধরে পুনরায় চলে গেল সে। ইফতেখার সাহেব এখনও জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছেন। প্রাপ্তির যাওয়ার দিকে দৃষ্টি রেখে প্রহর এবার সহজ গলায় বলল, আমার শ্বশুরের পেশা কি ছিল আঙ্কেল? হঠাৎ এমন প্রশ্নে ইফতেখার সাহেব থমকালেও পরক্ষণে স্বাভাবিক গলায় বললেন, প্রাপ্তির বাবা একজন ব্যবসায়ী ছিলেন, তার পাশাপাশি সাংবাদিকতাও করতেন। রাজনৈতিক কিংবা বিভিন্ন সম্পর্কিত প্রতিবেদন তৈরি করত। পরে সেগুলো কলাম আকারে ছাপানো হতো বিভিন্ন পত্রিকায়। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন বাবা? কিছু কি হয়েছে? প্রহর নিশ্চুপ হয়ে কথাগুলো শুনছিল। মনের সন্দেহ আরো দৃঢ় হলো তার। ইফতেখার সাহেবের প্রশ্নের সম্বিত ফিরে পেয়ে সে বলল, কিছু হয়নি আঙ্কেল, জানার ইচ্ছে জাগলো তাই জিজ্ঞেস করলাম। তবে আপনি তো স্বচক্ষে তাদের লাশ দেখেছেন তাই না? কিভাবে মৃত্যু হয়েছে? পোস্টমর্টেম রিপোর্ট নেই? ইফতেখার চরম অবাক হচ্ছেন।
এত আগের বিষয়ে প্রহর কেন খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছে সেটা ওনার বোধগম্য হচ্ছে না। খানিক অপ্রস্তুত হলেও তিনি রাগ ঢাক না রেখে বললেন, সেদিন ছিল সোমবার। আমার বোন একটা বেসরকারি স্কুলে শিক্ষকতা করত, আর প্রাপ্তির বাবা ছিল তার অফিসে। সকাল 8টায় পত্তই প্রাপ্তিকে স্কুলে নিয়ে এসে তারা নিজ নিজ কর্মস্থলে যায়। ছেলেমেয়েদের স্কুল ছুটি হতো দুপুর দিকে। প্রাপ্তির বাবা বেশিরভাগ সময় সন্তানদের স্কুল থেকে নিয়ে বাসায় ফিরতেন, কিন্তু এদিন প্রাপ্তির বাবা অফিস থেকে আগেই চলে বাসায় প্রাপ্তির মায়ের সঙ্গে যোগাযোগ করে দুজনে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথে দুর্ঘটনার শিকার হয়ে স্পট ডেড হয়। পুরনো দুঃসময়ের স্মৃতি মানুষপটে ভেসে বেড়ালে ইফতেখার সাহেব বিমর্ষ মনে এলোমেলো দৃষ্টি ফেলেন। প্রহর ঠোঁট কামড়ে কিছু একটা চিন্তা করে জিজ্ঞেস করে, পোস্টমর্টেম করা হয়নি? না। প্রহর আশ্চর্য হয়ে বলল, কেন? ইফতেখার সাহেব নিচু স্বরে বললেন, প্রাপ্তির মা আমাদের দুই ভাইয়ের একমাত্র আদরের বোন ছিল। ছোটবেলা থেকে দেখে এসেছি আমার বোনটা কাটাছেঁড়া, রক্ত এসবে খুব ভয় পেত। ভালো করে খেয়াল করলে দেখবে প্রাপ্তিরও এমন একটা ভীতি আছে। প্রাপ্তির মা পোস্টমর্টমের ব্যাপারটাকে ভীষণ ভয় পেত, কিন্তু তার মৃত্যুটাই দেখো অস্বাভাবিকভাবে হয়েছে। ব্যাপারটা হাস্যকর হলেও সত্য। রাস্তায় যখন পুলিশ লাশ পোস্টমর্টমের উদ্দেশ্যে পাঠাতে বলে, তখন আমি স্পষ্ট না করে দিই। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, তারা তো তখন মৃত ছিল, তাহলে পোস্টমর্টম করলে দোষের কি হতো? মূলত আমি চাইনি আমার বোনের পোস্টমর্টম হোক। এসব কিভাবে কি করে তুমি হয়তো জানো ভালো করে। প্রহর দীর্ঘশ্বাস নিল। পোস্টমর্টেম না করে বড় ভুল করে ফেলেছে তারা। আবেগ দিয়ে জীবন চলে না, মাঝে মাঝে কিছু লুকায়িত সত্য সামনে আনতে আবেগ সব ছেড়ে ফেলতে হয়। প্রহর কিছু না বলে উঠে দাঁড়ালো। এবার যেতে নিয়ে আরেকটা প্রশ্ন করলো, অ্যাক্সিডেন্টের খবরটা আপনাকে প্রথম কে জানিয়েছিল আঙ্কেল? ইফতেখার সাহেব তৎক্ষণাৎ জড়ানো গলায় উত্তর দিলেন, আফরোজা। ওর কাছে নাকি স্পট থেকে প্রথম কল গিয়েছিল। খবর পেয়ে অফিস থেকে আমিও পাগলের মতো সেখানে যাই, কিন্তু হসপিটালে নেওয়ার আগেই শেষ সব। দুজনের মাথা দিয়ে রক্তের স্রোত হয়েছিল, অতিরিক্ত রক্তক্ষরণের মৃত্যু হয়েছে। ইফতেখার সাহেব মলিন মুখে কথাগুলি বলে চোখের কোণের জলটুকু মুছে নিলেন। প্রহর তার অবস্থা বুঝতে পেরে আর ঘাটালো না। যাবার আগে শুধু এটুকু বলে গেল, আমরা যা দেখি তা কিন্তু সব সময় সত্যি হয় না আঙ্কেল। সত্যের পেছনে খুব সঙ্গোপনে লুকিয়ে থাকে মিথ্যার বেড়াজাল। তবে আজকের কথাগুলো আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমি এসব ব্যাপারে আপনার কাছে জানতে চেয়েছি, মানে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। যাই হোক, টেনশন করবেন না আঙ্কেল, আমি আসছি। প্রহর চলে যাবার পর ইফতেখার সাহেব ভাবুক হন। বিভিন্ন প্রশ্ন মাথায় এলে তিনি অস্থির হয়ে ওঠেন। প্রহরের কথাগুলো তো শুভ সংকেত দিচ্ছে না। ছেলেটা হঠাৎ এসব কেন জানতে চাইল? ওই ছলনাময়ী নারী কি আরো গর্হিত কাজে লিপ্ত ছিল যা তার সম্পূর্ণ অজানা? তিনি যা ভাবছেন তা সত্যি হবে না তো? ইফতেখার সাহেব শূন্য দৃষ্টিতে দূর আকাশের পানে চেয়ে থাকেন। ক্ষুধা তালার তার ভাগ্যেই কেন এমন নারীর সঙ্গ পাঠিয়েছিলেন? জীবনে খুব বড় ভুল কি তিনি করেছিলেন, যার শাস্তিস্বরূপ আফরোজার মতো নিকৃষ্ট নারী জুটেছিল তার কপালে? ব্যস্ত শহরের যানজট পেরিয়ে বন্ধুর নির্দেশনা মতো জায়গায় এসে থামল রাহাত। সন্ধ্যা নেমেছে প্রকৃতিতে। প্রহরের তারায় এক প্রকার হাঁপিয়ে এসেছে রাহাত। প্রহর তার অপেক্ষাতেই ছিল গাড়ির সামনে। রাহাতকে দেখে গাড়িতে উঠে বসল সে। রাহাতও তার পাশে বসে বলল, কি কারণে ডাকলে? কোথায় যাচ্ছিস তুই? একটা কাজে গাজীপুর যাচ্ছি। কবে ফিরবো ঠিক জানি না, তুই খেয়াল রাখিস সব দিকে। তা তো রাখবই, কিন্তু কবে ফিরবে জানিস না? প্রহর থমথমে মুখে বলল, না। রাহাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বন্ধুর দিকে, ভ্রু উঁচিয়ে বলল, নিশ্চয়ই কোনো রিস্কি কাজে যাচ্ছিস, তাই না? তো সহকারী কই? ওগুলো যাবে না সাথে? প্রহর নির্বিকার ভঙ্গিতে বলল, এদিকে কাজ আছে ওদের, আমি একাই যাচ্ছি। তুই সব দিক খেয়াল রাখিস, সময় নেই বেশি, আমি আসছি। রাহাত কিছুটা চিন্তিত হয়ে তাড়াহুড়ো করে বলল, দোস্ত আমি চলি সাথে। প্রহর রুষ্ট ভঙ্গিমায় তাকালো। পরক্ষণে কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আজব, এমন রিয়াকশন দিচ্ছিস কেন তোরা? বাসা থেকে বের হওয়ার আগে প্রাপ্তি কতক্ষণ কাঁদলো, এখন আবার তুই সাথে যেতে যাচ্ছিস? আরে আমি একটা কাজে যাচ্ছে, সেখানে তুই সাথে থাকলেও কি আর না থাকলেও কি? মৃত্যু যদি সেখানে লেখা থাকে তাহলে হবে। কারো আটকানোর সামর্থ্য আছে? বাসায় চলে যা। তুই অন্তত অযথা চিন্তা করিস না অন্যদের মতো।
রাহাত শুষ্ক মুখে মাথা নেড়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। প্রহর গাড়ি স্টার্ট করার আগে রাহাতের দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ করলো। অতঃপর ব্যস্ত রাস্তায় গাড়ি উঠে আস্তে আস্তে মিলে গেল। রাহাত সেদিকে দৃষ্টি ফেলে নির্বাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তখনই মাথার উপরে থাকা আসমান গর্জন করে উঠল। ধীরে ধীরে বাতাসের ব্যাগ বৃদ্ধি পেল। অশান্ত হলো প্রকৃতি। রাহাত কালো কুচকুচে আকাশের পানে চেয়ে রইল অপলক। এই বৈরী আবহাওয়া তার মনের ভীতি দ্বিগুণ বাড়িয়ে তুলল যেন। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে প্রহরের সাদা রঙের গাড়িটি গাজীপুরের কাঙ্ক্ষিত জায়গায় এসে থামল। আকাশ ফেটে তুমুল বর্ষণ এখনো বহমান। চারপাশ থাকা বড় বড় গাছগুলো বাতাসের ছাপটা অশান্ত হয়ে উঠেছে। কোনো মানুষের অস্তিত্ব দেখা যাচ্ছে না দূর দূরান্ত পর্যন্ত। প্রহর সতর্ক দৃষ্টিতে সমস্ত কিছুই পরখ করলো। অতঃপর ফোনটা একবার চেক করে নিল। গতকাল তার সহকারী আকাশের নাম্বার থেকে আসা মেসেজে নজর বলিয়ে পুনরায় মনকে আরও শক্ত করলো। চোয়াল শক্ত করে গায়ে রেনকোট জড়িয়ে গাড়ি থেকে নামবে তখনই ফোনে টুংটাং আওয়াজ হলো। মেসেজ অপশনে আকাশের নামটা শো করছে। প্রহর ফোন তুলে দেখলো সে লিখেছে, স্যার এত রিস্ক নিয়ে আপনার যেতে হবে না, চলে আসুন, আপাতত এদিকে ঝামেলা শেষ। আকাশের মেসেজ দেখে প্রহরের মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে আগের মতো শক্ত ভঙ্গিমায় বসে আছে। মেসেজের পাল্টা রিপ্লাই না দিয়ে প্রহর ফোনটা প্যান্টের পকেটে পুরে গাড়ি থেকে নামলো। গাড়িটা লক করে আশপাশ সরু নজরে দেখলো একবার। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে দ্রুততার সহিত জঙ্গলে ঘেরা স্থানটিতে পা বাড়ালো। বর্ষণ মুখর আধার রাতের ভয়াবহতা পাশ কাটিয়ে ধীর আওয়াজে ক্রমশ এগিয়ে গেল জঙ্গলের অভ্যন্তরে। নারী পাচার একটি জঘন্যতম অপরাধ, আর সেই জঘন্যতম অপরাধীটি স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘ 12 বছর যাবৎ ধরে করে চলেছে ইকবাল খান। এই ব্যাপারে প্রহরের সন্দেহ ছিল এতদিন, কিন্তু তার এই সন্দেহটাই গতকাল পরিপূর্ণভাবেই খুলাসা হলো যখন ইকবালের ছদ্মবেশধারী সহকারী আকাশের ফোনে একটা টেক্সট আসে। কালুর বডি পোস্টমর্টমে পাঠানোর পরপরই ইকবালের আরেক সহকারী আকাশকে মেসেজে বলে, কোথায় তুই? কালুকে নিয়ে কোথায় গেছিস শালা? তোর কাছে যদি কালু থাকে তাহলে বল, পাচারের কাজ আজ হবে না বস। আর বিদেশি লোকটা অতিরিক্ত নেশা করে টাল হয়ে আছে, আজকের কাজ কালকে হবে। কালুকে আসতে বল জলদি। আচমকা এমন টেক্সট আসাতে আকাশ যেন ভিমড়ে খায়। চটজলদি তখনই সেটা সেন্ড করে সে প্রহরের নাম্বারে। মূলত এ থেকেই প্রহর শিওর হয় ওরা নারী পাচার কার্যের সঙ্গে যুক্ত এবং সেটা বহু বছর ধরেই চলছে। তবে খুবই ধূর্ত তারা। নিজের কাজে ধূর্ততার পরিচয় দিয়েছে বলেই আজ পর্যন্ত তারা ধরা পড়েনি। তৎক্ষণাৎ এই ইনফরমেশন এনএসআই সংস্থা হয়ে বাংলাদেশের সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীর কর্ণকুহরে পৌঁছে যায়। প্রহর স্পষ্টত কারো নাম উল্লেখ না করলেও সীমান্ত এলাকাগুলোতে পাচার কার্য এড়াতে কড়া নিরাপত্তা জারি করার অনুরোধ জানায়। উপযুক্ত সময় এলেই সে নারী পাচারকারীদের মূল হোতাদের সামনে আনবে। আপাতত ওদের আটকানো জরুরি। প্রহরের অনুরোধ খুব গুরুত্বের সঙ্গেই নেওয়া হয়েছে। তাই তো রাত থেকে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। মূলত ঢাকা, সিলেট ও খুলনায় নারী পাচার সর্বাধিক হারে হয়ে থাকে। বিশেষ করে খুলনায় সর্বোচ্চ হারে হয়, কারণ খুলনা বিভাগের পশ্চিমাঞ্চলে ভারতের পশ্চিমবঙ্গের সাথে দীর্ঘস্থল সীমান্ত রয়েছে। সেখান থেকে কলকাতা দূরে নয়। তাছাড়া কক্সবাজার, ময়মনসিংহ এবং যশোরেও মানব পাচার ইদানিং মাত্রাধিক বেড়েছে। নড়াইলের বোম্বে পাড়া হয়ে উঠেছে নারী পাচারের হটস্পট। নড়াইল, ফরিদপুর, ঝিনাইদহ, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এসব জেলা থেকে লাখে 1.5 জনের বেশি মানুষ পাচারের শিকার হয়। মূল কথায় যেসব এলাকার সাথে ভারতের সীমান্ত বেশি সেখানে মানব পাচার বেশি ঘটে। 2020 সালে 730টি, 2017 সালে 778টি এবং 2018 সালে 561টি জন পাচার হয়েছে বাংলাদেশ থেকে। এদের মধ্যে 51% মানুষই অর্থনৈতিক ও দারিদ্রতার কারণে পাচারের শিকার হন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে টিকটক ও বিগো লাইভে আকৃষ্ট করে কিংবা প্রেমের ফাঁদে ফেলে নারী পাচার হচ্ছে এবং ক্রমান্বয়ে তা বাড়ছে। বাংলাদেশ থেকে পাচার হওয়াদের মোট 40% নারী। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির গবেষণা অনুযায়ী গত 10 বছরে বাংলাদেশ থেকে শুধু ভারতেই পাচার হয়েছে প্রায় 3 লাখ নারী ও শিশু, যাদের বেশিরভাগের বয়সী 12 থেকে 30 বছর। বাংলাদেশে মানব পাচার রোধে আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ না হওয়া এবং জনসচেতনতার অভাবে বছরের পর বছর পাচার হচ্ছে নারীরা। তবে এবার আর কোনো ছাড় নয়, তাদের ধরাশয়ী করার সময় এসে গেছে। রাতের 10টা এখন।
সকাল থেকে অস্থির হয়ে আছে ইকবাল খান। টেলিভিশন, অনলাইন, এমনকি পত্রিকার সীমান্তে এলাকার নিরাপত্তার বিষয়টা নজরে আসতে তার বিপি বেড়ে গেছে। মনের কোণে জেগে উঠেছে অজানা আশঙ্কা। অনেক বছর যাবৎ নির্বিঘ্নে নারী পাচার করে এসেছে সে। সমাজে ভদ্রমুখের আড়ালে লুকানো কুৎসিত রূপটা কেউ ধরতে না পারাতে এ পর্যন্ত কোনো ঝামেলায় পড়তে হয়নি তাকে। কিন্তু এবার তো প্রহর তার পেছু নিয়েছে, তাহলে সমস্ত কিছু ঝামেলাবিহীন হবে সেটা আশা করাই অসম্ভব। তাছাড়া কালোর মৃত্যু সংবাদ ইতিমধ্যে তাদের কানে পৌঁছেছে। তাই বলে কি তাদের মূল আস্তানা খুঁজে পাওয়া এতই সহজ? এত কাঁচা খেলেও আর তারা না। ইকবাল মনে মনে নিজেকে এসব বলে সান্ত্বনা দিলেও বুঝতে পারছে কিছু একটা অঘটন নিশ্চয় ঘটবে। প্রহর এত সহজে ছাড়বে না তাদের। রাগে জেদের সামনে থাকা টেবিলটা লাথি দিয়ে ফেলে দিল ইকবাল। মাথা চেপে ধরে ফুসফুস করতে লাগলো। তার পাশে বসে থাকা ভিনদেশি লোকটা চমকে তার দিকে তাকায়। তৎক্ষণাৎ বোঝানোর ভঙ্গিতে অস্পষ্ট বাংলায় বলে, কুল, এত হাইপার হইও না। ইকবালকে আশ্বাসের বাণী শোনালেও ভিনদেশি নাগরিক জ্যাক নিজেই ভীত। বাংলাদেশে যেভাবে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে, সেখানে নিজের প্রাণ বাঁচিয়ে নিজ দেশে ফিরে যেতে পারলেই সে বাঁচে। সেখানে পাচার কার্য তো দূরের বিষয়। ইকবাল খানিক মনোব্রত পালন করলেও আচমকা উঠে দাঁড়ায়। পাশে দাঁড়ানো সহকারীদের মধ্যে একজনের শার্টের কলার চেপে ধরে তীব্র আক্রোশে। বিশ্রী গালে দিয়ে দাঁত কটমট করে বলে, কালুর সঙ্গে কে কে ছিল বল? ওই গোয়েন্দার বাচ্চা কালুর খোঁজ কিভাবে পেলে? ইকবালের অগ্নি রূপ দেখে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে লোকটা জবাব দিল, কালি আমাদের দলে যোগ দিয়েছিল স্যার। সন্ধ্যায় যখন আমাদের সবাইকে বাংলোতে যেতে বলল, তখন কালু ওর সঙ্গেই বের হয়। আমরা ভেবেছিলাম কালু পিছু পিছু আসবে, কিন্তু আসেনি স্যার। তীব্র শক্তিতে লোকটির চোয়ালে খুশি দিল ইকবাল। চুলের মুঠি শক্ত করে ধরে বলল, প্রহরের লাশ চাই আমরা সামনে, এবং সেটা আজই। বুঝেছিস তোরা? কথা কানে গেছে। যদি না পারিস তাহলে সবগুলোকে কুকুরের মতো গুলি করে মারবো আজ। রাতের খাবার পর্ব শেষ করে প্রাপ্তি রুমে আসে। প্রত্যয় লাবণ্যকে সাথে নিয়ে তার বাবার বাড়িতে গিয়েছে, তাই বাসা প্রায় ফাঁকা। বড় মামা নিজের রুমে ঘুমে মগ্ন, ছোট মামা মামিও তাদের রুমে চলে গেছে। ইতিমধ্যে ঘুমেও গেছে হয়তো, কিন্তু প্রাপ্তির তো ঘুম আসছে না। প্রহরের চিন্তায় তার অবস্থা নাজেহাল। লোকটা বিকালের দিকে বাসা থেকে বের হলো, এখন বাজে রাত 12টা। তবু একটা ফোন মেসেজ কিছুই করলো না তাকে। প্রাপ্তি দীর্ঘশ্বাস নিল। সে নিজেই দিয়েছিল 10টার দিকে কল, কিন্তু কলটার রিসিভ হয়নি। বিকালে প্রহরের করা গলায় বলা নিষেধাজ্ঞা এখনো তার কানে বাজছে। সে স্পষ্ট গলায় বলেছে ফোন করে অস্থির না হতে, সময় হলে নিজেই চলে আসবে। কিন্তু প্রাপ্তির মন তো মানছে না। বাইরে ঝড়ো হাওয়া বইছে, সেই সাথে তাল মিলিয়ে ঝরে পড়ছে তুমুল বৃষ্টি। এই বৌরে আবহাওয়ায় লোকটা কোথায় আছে, কি করছে সে কিচ্ছু জানে না। মনে যে স্বস্তি পাচ্ছে না প্রাপ্তি। চোখের কারণে সে জল জমেছে। ঠোঁট কামড়ে ঝাপসা চোখে বিছানায় এসে বসলেও প্রাপ্তি। দরজা জানালা বন্ধ হলেও ঝড়ের শস্য আওয়াজ তার রুম থেকেই শুনতে পাচ্ছে সে আওয়াজে মনটা আরো অস্থির হয়ে উঠল প্রহরের জন্য। ছুটে তার কাছে চলে যেতে ইচ্ছে করছে, তার বুকে মাথা রেখে শান্তির ঘুম দিতে ইচ্ছে করছে। কিন্তু সে যে বহু দূরে, কি কাজে ঝড় বৃষ্টির রাতে ছুটে গেছে ওই মানুষটা ভালো করেই জানে। তবে যে কারণে যাক, মানুষটা শুধু ভালো থাকুক, কিছু না হোক তার। প্রাপ্তির চোখ বেয়ে টপটপ করে অশ্রু ঝরছে। বুকের ভেতর চলছে আন্দোলন। দুহাতে মুখ ঢেকে চোখের পানি মুছে নিলে পুনরায় অশ্রুতে মাখামাখি হয়ে যায় মুখ। প্রাপ্তি নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না। অদ্ভুত এক ভয় তাড়া করে বেড়াচ্ছে মনে। প্রাপ্তির এই নাজেহাল অবস্থাতে পাশে থাকা তার ফোনটা বেজে ওঠে আচমকা। চমকিত হয়ে প্রাপ্তি ফোনে দৃষ্টি রেখে চোখের সামনে আনে। ঝাপসা দৃষ্টিতে দেখতে পায় নুহার নাম্বারটা। খানিক সময় ব্যয় করে কল রিসিভ করলে নুহা মৃদু স্বরে বলে, কি করছিলি? ঘুমিয়ে পড়েছিলি? প্রাপ্তি নিজেকে ধাতস্থ করে চোখ মুছে বলল, না, তুই ঘুমাসনি? তোর কণ্ঠ এমন লাগছে কেন? কাঁদছিলি? কেন? নুহা কিছু একটা ভেবে বলল, প্রহর ভাইয়া নাকি গাজীপুর গিয়েছে, ওনার বন্ধুকেও যাওয়ার আগে ডেকেছে। প্রাপ্তি সচকিত হয়ে প্রশ্ন করলো, রাহাত ভাই গিয়েছিল, কি বলেছে ভাইকে? নুহা মুখ ভুতা করে বলল, আমাকে কিছুই বলেনি। প্রহর ভাইয়ার সাথে দেখা করা আসার পর থেকে মুড অফ। আজ বেশি কথাও বলেনি আমার সাথে।
প্রাপ্তি যা বোঝার বুঝে গেছে কেন রাহাতের মুড অফ। আজ প্রহরের কার্যকলাপ কথাবার্তা শুনে তার অতি কাছের মানুষজন অবশ্যই বুঝতে পারবে কিছু একটা গন্ডগোল নিশ্চয় হয়েছে। আর কথা বলার পরিস্থিতিতে রইল না প্রাপ্তি। নুহাকে কোনো রকমে ঘুমাতে বলে কল কাটল সে। ফোনটা বালিশের পাশে রেখে ফুপে কান্নায় ভেঙে পড়ল সে। নিজ স্বামীর দুশ্চিন্তায় বেরামহীন সে কান্না নিস্তব্ধ রাতে করুণ শুনিয়েছে খুব। স্বচ্ছ স্নিগ্ধ আকাশ, তুলোর মতো সাদা ম্যাঘ আকাশের সর্বত্র ভেসে বেড়াচ্ছে। রোদের তেজের সঙ্গে সঙ্গে বাতাসের ঝাপটা অনুভূত হচ্ছে। তেজের সূর্যটা যেমন পরিবেশটাকে তপ্ত করে তুলেছে, তেমনই শীতল বাতাসে যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। জানালার পাশে অনুভূতি শূন্য হয়ে দাঁড়িয়ে ফাঁকা রাস্তার পাশে পলকহীন দৃষ্টিতে চেয়ে আছে প্রাপ্তি। তার মনে সর্বত্র বিরাজ করছে বিষণ্ণতা। চোখগুলো অতিরিক্ত কান্নার কারণে ফুলে আছে। লম্বা চুলগুলো যত্নের অভাবে হয়ে আছে এলোমেলো। থেকে থেকে ঠোঁট কামড়ে কান্না আটকাচ্ছে সে। সম্পূর্ণ শরীর নির্জীব হয়ে আছে তার। নির্বাক হয়ে সে এখনো রাস্তার পানে চেয়ে আশায় আছে প্রহর আসবে তার নিকট, কিন্তু আসছে না তো। আজ 4 দিন হতে চললেও প্রহরের কোনো খোঁজ নেই। কেউ বলতেও পারে না সে কোথায় কি অবস্থায় আছে। পত্রিকায় ছাপানো হচ্ছে NSI সংস্থার ফিল্ড অফিসার প্রহর চৌধুরী 4 দিন যাবৎ নিখোঁজ। আশঙ্কা করা যাচ্ছে শত্রুদের হাতে সে বন্দী। প্রাপ্তি সবে দেখছে শূন্য দৃষ্টিতে। চোখের অশ্রু এখন তার ফুরে এসেছে। চোখ ফিটে এখন আরুম বর্ষণ নামে না। ফুপে কেঁদে ওঠে না সে। মেয়েটা কেমন শক্ত পাথরের ন্যায় হয়ে গেছে। অতি সুখে পাথর হওয়া যাকে বলে। সবার সামনে নিজেকে শক্ত দেখালেও প্রাপ্তি নিজেই জানে সে ভেতর থেকে কতটা ভেঙে চড়ে গিয়েছে। এক ফোঁটা ঘুম হয় না তার। প্রহরকে নিয়ে নানা দুশ্চিন্তায় মুখ কামড়ে আসে ক্ষণে ক্ষণে। অসহনীয় যন্ত্রণা হয়। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে সে নিঃস্ব হয়েছে। আর এখন স্বামী নামক ভরসাযোগ্য মানুষটা হারালে যে নিজের অস্তিত্বটাই বিলীন হয়ে যাবে তার। খুব যে কষ্ট হয় তার, ভীষণ যন্ত্রণা হয়। এত কষ্ট কেন তার জীবনে? ছোট থেকে কটু কথা হজম করে মানসিক যন্ত্রণা ভোগ করে বড় হয়েছে। তারপর সব ভালোই তো চলছিল, কিন্তু তার স্বামী কেন এসব ঝুঁকিপূর্ণ কাজে নিজেকে জড়াতে গেল? আর 10টা ছেলের মতো স্বাভাবিক জীবনে সে কি থাকতে পারতো না? প্রাপ্তি ভাবে, এসব ভেবে অস্থির হয়। আবার প্রহরের দুশ্চিন্তায় করে আর্তনাদ করে ওঠে। যেদিন প্রহর বাসা থেকে বেরিয়েছিল তার পরদিন থেকেই তার ফোন বন্ধ। যোগাযোগের সমস্ত রাস্তাও বন্ধ। আকাশ লাপাত্তা। অন্য কারো কাছেও কোনো সংবাদ নেই। রাহাত পাগলের মতো গাজীপুর অব্দিও গিয়েছিল, কিন্তু প্রহরের সন্ধান না পেয়ে আশাহত হয়ে ফিরে এসেছে। প্রাপ্তির মামা ভাই নিউজ দেখে বিভ্রান্ত হলেও এখন তারা শান্ত। কারণ প্রাপ্তি সবাইকে বলেছে প্রহর তার কাজে গেছে এবং সময় হলেই সে চলে আসবে। অন্যদের সান্ত্বনা দিলেও প্রাপ্তি নিজের মনে স্বস্তি পায় না। বড্ড ভয় করে তার। ফোনটা বেজে উঠলেই মনে হয় এই বুঝেই কোনো দুঃসংবাদ আসলো প্রহরের নামে। মনে অশুভ অসংখ্য কথা ঘুরে বেড়ালেও পরক্ষণে প্রাপ্তি তা ছেড়ে ফেলে। মনের অশুভ ভাবনাকে নিশ্চিহ্ন করে দিতে চায়। চিৎকার করে বলতে ইচ্ছে হয়, কিচ্ছু হবে না আমার প্রহরের, কিচ্ছু না। অনেকক্ষণ পর প্রাপ্তির ধ্যান ভাঙল। দীর্ঘশ্বাস ফেলে রাস্তা থেকে দৃষ্টি সরে রুমে আসলো সে। তারপর আলমারি খুলে প্রহরের একটা টি-শার্ট বের করলো। টি-শার্টটা নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে প্রহরের গায়ের সুবাস টেনে নিল খুব করে। চোখের কোণ তখন ভিজে উঠলে টি-শার্ট দিয়ে চোখ মুছে নিল সে। আলমারি লাগিয়ে টি-শার্ট বুকে জড়িয়ে বিছানায় এসে বসে রইল কতক্ষণ। 2 দিন হলো এই বাসায় এসেছে প্রাপ্তি। এখানে আসার পর দ্বিগুণ খারাপ লাগা কাজ করে তার। ওর সহ্য যন্ত্রণায় প্রতিনিয়ত ছটফট করে। নিজ ভাবনায় ডুবন্ত প্রাপ্তির হঠাৎই কিছু একটা মনে পড়লে টি-শার্ট বিছানায় রেখে রুম থেকে বের হয়। রাত্রে ঝাল কিছু খেতে চেয়েছিল সকালে, কিন্তু রাজিয়া বেগম ছেলের চিন্তায় অস্থির বিধায় সেটা তেমনভাবে গুরুত্ব দেননি। পলাশ সাহেবও চিন্তিত হয়ে অফিসে গেছেন। দুটো মানুষের মুখের দিকে একদম তাকানো যায় না। প্রাপ্তি মৃদু শ্বাস ছেড়ে রাত্রির জন্য পাস্তা রান্না করবে বলে ঠিক করলো। পেঁয়াজ, কাঁচামরিচ, সবজি কেটে খানিক সময় নিয়ে পাস্তা রান্না করে নিল সে। অতঃপর একটা প্লেটে পাস্তা নিয়ে রাত্রির রুমের দিকে গেল। গিয়ে দেখলো রাত্রে চোখ বুজে শুয়ে আছে। প্রেগনেন্সির 4 মাস চলছে তার এখন। গাল দুটো ফুলো হয়ে গেছে আগের থেকে। বেশ গুলোমুলো ভাব এসেছে শরীরে। প্রাপ্তি ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে। কারো উপস্থিতি টের পেয়ে রাত্রে চোখ খুলল। প্রাপ্তির হাতে পাস্তার প্লেট দেখে সে চমকে উঠে বসলো। প্রাপ্তিও তার নিকটে এসে বসলো। রাত্রি স্থির চোখে কিছুক্ষণ চেয়ে থেকে শাসন করে বলল, এই মেয়ে, এসব রান্না করতে কে বলেছে? কেন কষ্ট করতে গেলে? প্রাপ্তি হাসার চেষ্টা করে বলল, আপনি ঝাল কিছু খেতে চেয়েছিলেন আপু, ঝাল দিয়েছি অল্প, খেয়ে নিন।
রাত্রির হাতে প্লেট তুলে দিল প্রাপ্তি। রাত্রি আলতো হেসে প্রাপ্তির উদ্দেশ্যে বলল, আগে তুমি খাবে, তারপর আমি। দেখি, হা করো। প্রাপ্তির খেতে মন না চাইলেও রাত্রির জোরাজোরিতে খেয়ে নিল। রাত্রি তাকে খাইয়ে নিজেও এক ফাঁকে খেয়ে নিচ্ছে। এক পর্যায়ে সে প্রাপ্তির গালে হাত রেখে বলে উঠল, মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে একদম। খাওয়া দাওয়া যে করছো না, ওই বদ্দারটা ফিরে এসে কেমন খেপবে ভেবে দেখেছো? প্রাপ্তি নিচু কণ্ঠে বিষণ্ণতা নিয়ে বলল, উনি আসবে তো আপু? প্রাপ্তির মলিন মুখখানা দেখে রাত্রির মায়া লাগলো। নিজের ভাইকে মনে মনে বকলো খুব। ফুলের মতো নরম মেয়েটাকে কেমন যন্ত্রণা দিচ্ছে দেখো। রাত্রি মৃদুশ্বাস ছেড়ে প্রাপ্তির উদ্দেশ্যে বলল, সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করবে প্রাপ্তি, কারণ নেগেটিভ চিন্তা ভাবনা একটা মানুষকে ভেতর থেকে তিলে তিলে শেষ করে দেয়। আমার ভাই এত সহজে হার মানার পাত্র নয়। তুমি দুশ্চিন্তা করো না, নিজের যত্ন নাও। প্রহর এসে তোমার এই অবস্থা দেখলে কিন্তু খুব রাগ করবে। রাত্রির বোঝানোতে প্রাপ্তির মন পুরোপুরি শান্ত না হলেও মনে ভালো লাগা ছেয়ে গেল। বড় বোনের ন্যায় এমন আদরে আশ্বাস দিলে কে মন খারাপ করে থাকতে পারে? এই মানুষগুলো এত ভালোবাসে তাকে যে সেই ঋণ সে কখনোই শোধ করতে পারবে না। সোফায় আশ করে বসে টেলিভিশনে দৃষ্টি নিবদ্ধ রেখেছে ইকরাম। টিভির স্ক্রিনে একটা হিন্দি রোমান্টিক মুভি চলছে, সেটাই মনোযোগ সহ দেখছে সে। তার পাশে বসে আছেন আফরোজাও। দুজনেই মুভি দেখায় মগ্ন। এক পর্যায়ে ইকরাম শুধায়, ফুপি ড্যাড কোথায়? আফরোজা সচকিত হয়ে জবাব দিবে তখনই দরজা ঠেলে প্রবেশ করে ইকবাল খান। চোখ মুখ ঝলমল করছে তার। ইকরাম সরু চোখে চেয়ে বলল, কি হয়েছে ড্যাড, এত খুশি কেন? ইকবাল সহাস্য মুখে ছেলের পাশে এসে বসলো। চোখ জোড়া চকচক করছে তার। সোফায় গা হেলিয়ে রহস্যময় হাসি হেসে বলল, অবশেষে বোয়াল মাছ আমার জালে বন্দে। ইকরাম অবাক হয়ে বলল, মানে? ইকরামের প্রশ্নে আফরোজা ইকবাল দুজনেই কুটিল হাসলো। তারপর উত্তরটা দিল আফরোজা, প্রহর আমাদের আস্তানায় বন্দি। আজই ওই কুত্তার বাচ্চা লাফানো শেষ। ভাইজান ওকে জানে মারার কথা বলছে, এসেছে মাত্রই। ইকরাম অবাক হলো খুব। উত্তেজনা নিয়ে সোজা হয়ে বসে বলল, কিভাবে কি করলে? ইকবাল অট্ট হাসি হাসলো। তারপর দাঁতে দাঁত চেপে বলল, আমরা যে বিভিন্ন অনৈতিক কাজে জড়িত সেটা ওই গোয়েন্দার বাচ্চা জেনে গেছে। ঢাকার ভিতর এমনকি বাহিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে গাজীপুর আমাদের আস্তানা খুঁজে গেছিল। সেখানে যে আমাদের অস্ত্র ব্যবসার গোপন বাংলোটা আছে না, ওইখানে আমার লোকদের হাতে ধরা পড়েছে। কাল সকালে ওর লাশটা আসবে আমাদের কাছে। তারপর কুচি কুচি করে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব এটাকে। এসব খুন খারাপিতে ইকরামের মন না থাকলেও সে এটা ভেবে খুশি হলো যে তার এখন আর বেশি অপেক্ষা করতে হবে না প্রাপ্তির জন্য। প্রহর দূর হওয়া মানে প্রাপ্তিকে হাতের মুঠোয় পাওয়ার রাস্তা সহজ হওয়া। ইকরাম তার বাবার আমোদে আমোদিত না হয়ে নিজের চিন্তায় মগ্ন থেকে হেসে বিড়বিড় করলো, প্রাণ পাখি, খুব শীঘ্রই তুমি আমার কাছে হবে। পরন্ত বিকালে প্রত্যয় আসলো প্রহরদের বাসায়। তার বোনটার যে মন ভালো নেই সেটা ভাই হয়ে ঠিকই বুঝতে পারে সে, তাই অফিস থেকে ফিরে বোনকে নিয়ে যেতে এসেছে। তাছাড়া লাবণ্য প্রাপ্তিকে নিয়ে যাওয়ার কথা বারবার করে বলেছিল প্রত্যয়কে। ভাইকে দেখে প্রাপ্তির যেতে ইচ্ছে করলেও মত না দিয়ে মাথা নিচু করে রইল সে। রাজিয়া বেগম প্রাপ্তির মন বুঝে মৃদু হেসে মাথায় হাত বুলিয়ে সম্মতি দিলেন যেতে। প্রাপ্তিও আর অমত না করে ভাইয়ের সঙ্গে বাসায় আসলো। সারা বিকাল সন্ধ্যার স্বাভাবিক থেকে লাবণ্য ও তার মামির সঙ্গে গল্প করে কাটালো সে। অতঃপর রাতের 11টায় নিজের রুমে ফিরে আবার উদাসীন হয়ে গেল সে। ফোনটা আবারও চেক করলো প্রাপ্তি। না, প্রহরের নাম্বার থেকে কোনো ফোন মেসেজ আসেনি। প্রাপ্তি বিমর্ষ মনে বিছানায় এসে বসলো। আকাশ পাতাল চিন্তায় মগ্ন হলো মুহূর্তেই। আবার রাত্রির বলা কথাগুলো তার কানে বাজছে। প্রাপ্তি এবার বুঝতে পারলো প্রহর কেন তাকে এত শক্ত হতে বলে, কেন ধৈর্য রাখতে বলে। প্রাপ্তি দীর্ঘশ্বাস ছেড়ে বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। নিজের শুষ্ক মুখের দিকে চেয়ে নিজেরই মায়া লাগলো খুব। কদিনের অনিয়মে চোখ মুখ শুকিয়ে গেছে তার। এখন প্রহর এসে এই অবস্থা দেখলে কি বলবে তাকে? নিশ্চয়ই খুব করে বকবে। প্রাপ্তি মলিন মুখেই হাসলো, নিষ্প্রাণ সে হাসি। নিজেকে যত শক্ত রাখার চেষ্টা করা হোক না কেন, মন কি আর তা মানে? অবশ্যই না। সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও নিজের একাকী সময়টাতে প্রাপ্তি নিজেকে সামলাতে পারে না। নিজের প্রতিবিম্বের দিকে চেয়ে থেকে অশ্রু বর্ষণে জর্জরিত হলেও তার চক্ষু যুগল।
কতক্ষণ দাঁড়িয়ে থেকে সে কেঁদেছে সেটাই মন না থাকলেও হঠাৎ নিজস্ব ফোনের তীব্র কাঁপুনিতে সে এক প্রকার দৌড়ে বিছানার কাছে যায়। এই বুঝি প্রহর কল দিল। প্রাপ্তির ভাবনাকে সত্য প্রমাণিত করে প্রহরের নামটাই জল জল করে উঠল তার ফোনের স্ক্রিনে। প্রাপ্তি যেন খুশিতে মুহূর্তে দিশেহারা হয়ে গেল। ফোনটা হাতে নিয়ে ছলছল নয়নে আরেকবার নাম্বারটা দেখল সে। না, প্রহরে দিয়েছে। আর দেরি না করে তৎক্ষণাৎ কল রিসিভ করে কানে চাপল প্রাপ্তি। 2 সেকেন্ড পার হয়ে গেলে উপাস থেকে কোনো আওয়াজ না আসলে অজানা আশঙ্কা প্রাপ্তির বুকটা ধক করে উঠল। নিজেই উন্মাদের ন্যায় বলল, কথা বলছেন না কেন আপনি? কি হয়েছে, কথা বলুন। প্রাপ্তির অস্থির আওয়াজের মাঝে ক্ষীণ স্বর শুনে চমকে উঠল সে। উপাস থেকে অস্পষ্ট স্বরে কেউ বলল, কোথায় তুমি? প্রহরের গলার স্বর চিনতে একটু ভুল হয়নি প্রাপ্তির, কিন্তু সে এভাবে কথা বলছে কেন? কি হয়েছে? প্রাপ্তি অস্থির হয়ে বলল, আমি মামার বাসায়। আপনার কি হয়েছে, এভাবে কেন কথা বলছেন? উপাস থেকে উত্তর আসলো বেশ সময় নেই। আমি বাসার সামনে আছি, দরজা খোলো, আসছি আমি। প্রাপ্তির কলিজা যেন ঠান্ডা হলো। দরজা খুলে তখনই ছুটে গেল সে। মেন দরজা খুলে অশ্রু চোখে দাঁড়িয়ে রইল প্রহরের অপেক্ষায়। মুখ ধরফর করছে তার। ঠিক 5 মিনিট বাদে প্রাপ্তির সামনে এক মানব ছায়ার দৃষ্টিগোচর হলে সে দৌড়ে এগিয়ে গেল সেদিকে। যতটা খুশিতে সে দৌড়ে গেছিল প্রহরকে দেখে, ততটাই ভীত হয়ে পড়ল সে। সুস্থ সবল মানুষটার কি হাল হলো? রাতের আবছা আলোয় তার বেহাল অবস্থা পরখ করে প্রাপ্তি ডুকরে কেঁদে উঠল। প্রহর ততক্ষণে প্রাপ্তির কাঁধে মাথা এলিয়ে দিয়েছে। প্রাপ্তি তাকে আগলে নিল শক্ত করে। অস্থির হয়ে কিছু বলবে তার আগেই প্রহর নিভু স্বরে বলল, রুমে চলো বউ, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। অর্ধচেতন হয়ে শরীরের অর্ধেক ভর প্রাপ্তির উপর ছেড়ে দিয়েছে প্রহর। লম্বা চওড়া সুঠাম দেহের প্রহরকে সামলাতে কষ্ট হলেও তাকে শক্ত করে জড়িয়ে রেখেছে প্রাপ্তি। অন্ধকার রাতের মৃদু আলোয় কোনো কিছু স্পষ্ট না হলেও প্রাপ্তি অনুভব করতে পারছে অনেক কিছু। এই যেমন প্রহরকে আগলে নেওয়া মাত্র তার হাত দুটোতে কেমন তরল ছিটে ছিটে লাগলো। সে হাঁটা অবস্থাতেই প্রহরের পিঠে আবার হাত দিয়ে কিছু বোঝার চেষ্টা করলো। বোধগম্য হতে সে শঙ্কিত হয়ে ঢুক গেল। প্রহরের সারা শরীর রক্ত মাখা, বাহু থেকে অনবরত গড়িয়ে পড়ছে রক্ত, তা দিয়ে মেখে যাচ্ছে প্রাপ্তির হাত। প্রাপ্তি অস্থির হলো মুহূর্তে, চোখ বেয়ে গড়ালো নোনা জল। প্রহরকে আগলে ধরে খুব সময় নিয়ে নিজের রুমে আসলো। রুমের ভেতরে এলে লাইটের সাদা আলোয় দৃশ্যমান হয় প্রহরের রক্তাক্ত অবয়ব। প্রাপ্তির ঝাপসা দৃষ্টিতে চেয়ে দেখে প্রহরের বাম পাশের বাহুতে থাকা জখম থেকে অনবরত রক্ত গড়াচ্ছে। ঠোঁটের কোণ কেটে রক্ত লাল হয়ে আছে। সারা পিঠে ছুপছুপ রক্তের দাগ, ধরতে গেলে পুরো শরীরে ইনজিউর্ড। প্রহরের এই অবস্থা দেখে প্রাপ্তি ফুঁপিয়ে কেঁদে উঠল। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। প্রহরের চোখ ক্রমশ বন্ধ হয়ে আসছে। অস্পষ্ট আর্তনাদ করে উঠছে ক্ষণে ক্ষণে। প্রহরের অবস্থার অবনতি দেখে প্রাপ্তি তাড়াহুড়ো করে তাকে বিছানার কাছে নিল। খুব সাবধানে প্রহরকে ধরে বিছানায় শুয়ে দিল। অপুর হয়ে থাকা প্রহরের রক্তাক্ত পিঠ দেখে প্রাপ্তি ভয়ে শিউরে উঠল। খুব ভয় পায় সে রক্ত দেখলে। গা কেমন ঝিম ধরে আসে দেখা মাত্র। তবে এবার সে ভয়কে জয় করে প্রহরের কাছে উন্মাদের ন্যায় এগিয়ে এলো। ভেজা চোখে প্রহরের গায়ের শার্টটা সে খুলে নিল প্রথমে। প্রহর এখনো ব্যথায় গুঙ্গি উঠছে। প্রাপ্তি নিজ স্বামীর এমন অবস্থা দেখে কিংকর্ত বিমূঢ় হয়ে গেলেও নিজের মধ্যে সাহস সঞ্চয় করলো। রক্ত মাখার শার্টটা ওয়াশরুমে রেখে সে ফার্স্ট এড বক্সটা নিয়ে দ্রুত প্রহরের কাছে এসে বসলো। একটা তোয়ালে দিয়ে প্রহরের গায়ের রক্ত আগে মুছে নিল ভালো করে। পিঠের ক্ষত এতটা গভীর না হলেও বাম বাহুর ক্ষতটা খুবই গভীর। প্রাপ্তি ভয়ের চোখ ছোট ছোট করে তুলোতে স্যাভলন লাগিয়ে পরিষ্কার করলো সব। তার কেমন মাথা ঘোরাচ্ছে, ঝাপসা লাগছে সব। ঝাপসা দৃষ্টিতেই প্রহরের ক্ষতগুলোতে ব্যান্ডেজ করলো সে। ব্যান্ডেজ করা শেষ হতেই অচেতন হয়ে বিছানায় ঢলে পড়ল প্রাপ্তি। এদিকে ব্যান্ডেজ করার পরপরই প্রহর একটু আরাম বোধ করছিল, কিন্তু হঠাৎ করে প্রাপ্তির কোনো স্বর শব্দ না পেয়ে সে চোখ মেলে চায়। প্রাপ্তি তো নেই। প্রহর চিন্তিত হয়ে মাথা উঠালো। খানিক ঘাড় কাত করলে প্রাপ্তিকে তার পায়ের কাছে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চমকে উঠল। প্রহরের হুট করে মনে হলো প্রাপ্তির রক্তে ফুবিয়ে আছে। রক্তে ফুবিয়ে থাকা সত্ত্বেও তার বউ সব পরিষ্কার করে ব্যান্ডেজ পর্যন্ত করে দিয়েছে ভেবে প্রহর ঠোঁট কামড়ে হাসল। তৎক্ষণাৎ ঠোঁটের কোণের কাটা জায়গাটা ব্যথায় চঞ্চল করে উঠলে প্রহর সময় নিয়ে উঠে বসলো। আশেপাশে চেয়ে বেড সাইড টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিল। ডান হাতে প্রাপ্তির মাথাটা খুব যত্ন করে নিজের পায়ে এনে রাখলো। অতঃপর গ্লাস থেকে পানি নিয়ে চোখে মুখে কিছুক্ষণ ছিটা দেওয়া হলে প্রাপ্তির সজ্ঞানে ফিরল। প্রাপ্তি খানিক স্তব্ধ হয়ে থেকে প্রহরের হাসি হাসি মুখটা দেখে উঠে বসলো।
আগ্রহ নিয়ে কিছু বলবে তার আগে প্রাপ্তির গাল টেনে প্রহর কৌতুক করে বলে উঠল, অসুস্থ স্বামীর সেবা করতে গিয়ে নিজেই অজ্ঞান হয়ে গেলে? প্রাপ্তি প্রহরের মজা করায় কান দিল না। সে সূক্ষ্মভাবে প্রহরকে দেখে নিয়ে তার গালে হাত রাখলো। মলিন মুখে শুধালো, এত আঘাত পেয়েছেন কিভাবে? কি হয়েছিল? কোথায় ছিলেন? প্রহর এক ধ্যানে চেয়ে ভালোভাবে পরখ করলো প্রাপ্তিকে, তারপর চোখ ছোট ছোট করে বলল, তার আগে বলো, তোমার এই অবস্থা কেন? খাওয়া দাওয়া করনি তাই না? প্রাণ চলে যাচ্ছিল প্রাপ্তির, আর উনি আসছে খাওয়া ধাওয়া নিয়ে শাসন করতে। প্রাপ্তি মুখ গুমরা করে ঈষৎ রাগ দেখিয়ে বলল, নিজের অবস্থা দেখেছেন? সুস্থ সবল শরীর নিয়ে বাসা থেকে বেরিয়েছিলেন আর ফিরে এলেন ইনজুরি নিয়ে। আর আমি আপনার চিন্তায় খাওয়া দাওয়া ছেড়েছি, কিন্তু প্রাণ যে চলে যায়নি। প্রাপ্তির কথা শেষ করতে না দিয়ে প্রহর তার ঠোঁটে আঙুল রাখলো, শাসন করে বলল, চুপ, এমন কথা বলে না। প্রাপ্তি সরু দৃষ্টিতে তাকালো। কিছু একটা আন্দাজ করে প্রহরের মগ্ন দৃষ্টির মাঝেই তাকে এক কাত করে শুয়ে দিল প্রাপ্তি। তারপর প্রহরের চোখের পাতায় চুমু খেয়ে বলল, খুব দুর্বল লাগছে তাই না? প্রহর কিঞ্চিত হেসে জবাব দিল, একটু। তুমি যদি পাশে থাকো তবে এইটুকু দুর্বলতাও ভ্যানিশ হয়ে যাবে। প্রাপ্তি কিছুক্ষণ চেয়ে রইল অপলক। পরক্ষণে অশ্রু জমল চোখের কোণে। আচমকা প্রহরের বুকে শুয়ে ফুঁপিয়ে উঠে বলল, আমার খুব কষ্ট লাগছিল জানেন, পাগল হয়ে যাচ্ছিলাম, মনে একটু শান্তি পাইনি। কেন আমাকে রেখে এভাবে চলে যান? নিজেকে ঝুঁকিতে রেখে আমাকে কষ্টের অনলে পোড়ান, মায়া হয় না? প্রহর নির্বাক হয়ে শ্রবণ করলো প্রাপ্তির কান্না। মনটা বিষাদে ছেয়ে গেল। মেয়েটাকে কিভাবে সে বোঝাবে? ইদানিং কোনো কাজে বের হলে বুকে অদ্ভুত যন্ত্রণা হয় তার, শঙ্কায় অস্থির হয়ে থাকে মন। প্রহর হাত বাড়িয়ে প্রাপ্তির পেট ছুঁয়ে দিল। মনের অস্থিরতা ছেড়ে প্রাপ্তিকে আদরে ভঙ্গিমায় বলল, কাঁদে না বউ, আমি এসেছি তো। প্রাপ্তি চোখ মুছল। প্রহরের আরো নিকটে গিয়ে শক্ত করে জোরে ধরে চোখ বুঝল প্রশান্তিতে। প্রহর আলতো হেসে তার চুলে বিলি কেটে ধীর গলায় বলল, সুখের পরই দুঃখ, আবার দুঃখের পরই সুখ, এভাবেই অতিক্রম হয় একটা মানুষের জীবন। মানুষ সবসময় সুখে থাকতে পারে না, আবার দুঃখ চিরকাল থাকে না। আমার প্রাপ্তির জীবনের দুঃখ চিরকাল থাকবে না। প্রহরের ভালোবাসায় প্রাপ্তি নামক মেয়েটির জীবন ক্রমশ রঙিন হয়ে উঠবে। ধৈর্য রাখো বউ, সুখের সময়টা তোমার জীবনে আসবে, তখন আর কোনো অভিযোগ থাকবে না তোমার। প্রাপ্তি নীরব হয়ে প্রহরের কথা শুনে আর বাক্য ব্যয় করল না। ছোট্ট পুতুলের মতো প্রহরের বুকে শুয়ে রইল চুপটি করে। কিন্তু খানিক পর প্রহরকে ছেড়ে উঠে বসলো। প্রহরের কপালে হাত রেখে বলল, একটু শুয়ে থাকুন, আমি আসছি। প্রাপ্তির রুম থেকে চলে গেলে প্রহর নিজের প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো। ফোনটা এখনো অক্ষত আছে। প্রহর স্ক্রিনে নজর বোলাতে রাহাতের 15টা মিসড কল দেখতে পেল। প্রহর দীর্ঘশ্বাস ছেড়ে রাহাতের নাম্বারে ডায়াল করলো। ফোন রিসিভ হলেও তৎক্ষণাৎ। রাহাত অস্থিরতা নিয়ে বলছে, দোস্ত কোথায় তুই? ফোন বন্ধ ছিল কেন? কি রে, কথা বল। প্রহর মৃদুশ্বাস ছেড়ে বলল, বাসায় এসেছি, অনেক কাহিনী, সেটা পরে বলবো, শান্ত হ আগে। কখন আসলে? শালা, তুই কি আমাদের শান্তি দিবি না? কতটা টেনশনে ছিলাম বুঝতে পারছিস? কারো কোনো খোঁজ নেই, তো সহকারীটাও লাভ পাত্তা। কেমনটা লাগে বল? তুই ঠিক আছিস এখন? ঠিক আছি আমি, তবে আকাশকে হন্যে হয়ে খুঁজছে এই শুয়োরের দল। দাড়ি গোফ লাগিয়ে ছদ্মবেশে গেলেও আকাশকে খুঁজে পেতে তাদের অসুবিধা হবে না, তাই আমি ওকে কদিন লুকিয়ে থাকতে বলেছি, নয়তো ওকে কুকুরের মতো মারবে শালারা। আমি আসবো এখন? তোর কথা শুনে তো মনে হচ্ছে না তুই সুস্থ। প্রহর বাধা দিয়ে বলল, না, এখন আসতে হবে না, সকালে আসিস, ঘুমা এখন, চিন্তার কিছু নেই। রাহাত সম্মতি দিয়ে কল কাটলো। ইকবাল খানের হয়তো বুদ্ধি ভাবটা তৎক্ষণাৎ স্মরণে আসলে ঠোঁট বাঁকিয়ে হাসলো প্রহর। সব কি এত সহজ? কিভাবে মেইন পয়েন্টে খেলার মুড ঘুরিয়ে দিতে হয় সেটা প্রহর খুব ভালো করে জানে। প্রহর যখন নিজস্ব ভাবনায় মশগুল, তখনই প্রাপ্তি রুমে এলো। হাতে তার খাবারের প্লেট। প্রহরের নিকটে এসে সে গরম দুধের গ্লাস আগে প্রহরের হাতে দিল। প্রহর গ্লাসটা নিয়ে কয়েক চুমুক দিয়ে অর্ধেক খেয়ে রেখে দিল। আর মধ্যে প্রাপ্তি তার পাশে বসে ভাত মাখিয়ে মুখের সামনে ধরল। প্রহর মানা না করে খাবার অর্ধেক খেয়ে বাকিটা শেষ করার নির্দেশ দিল প্রাপ্তিকে। প্রাপ্তি অমত না করে খেয়ে নিল। সবকিছু গুছিয়ে রেখে রুমে ফিরে দরজা লাগালো। বাসার সবাই আপাতত ঘুমে, কেউ জাগেনি।
প্রহর ততক্ষণে ব্যথার ট্যাবলেট খেয়ে শুয়ে গেছে। প্রাপ্তেও লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে প্রহরের পাশে এসে শুয়ে পড়ল। ব্যথাতুর প্রহর তাকে হাত বাড়িয়ে কাছে ডাকলে গুটিসুটি হয়ে এক কাত হয়ে শুয়ে থাকা প্রহরের বুকে লুকিয়ে গেল প্রাপ্তি। চোখ বুঝল প্রশান্তিতে, এটাই তো তার শান্তির স্থান। প্রহর থুতেলিয়ে হেসে তার কাঁধে থুতনি ঠেকালো, পরক্ষণে উষ্ঠ ছোঁয়ালো ঘাড়ে। প্রহরের ছোঁয়া পেয়ে প্রাপ্তির চোখ বেয়ে অশ্রু গড়ালো। কতটা অসহনীয় যন্ত্রণায় ছিল সে, লোকটা কি তা জানে? তবে সব কষ্ট নিমেষে যেন দূর হয়ে গেল প্রিয় মানুষটার দর্শনে। এই মানুষটাকে তার চাই, সে চাওয়া হবে সর্বত্র সর্বক্ষণ আজীবনের জন্য। প্রাপ্তির অন্য মনস্কতার মাঝেই প্রহরের ফিসফিসানির আওয়াজ শুনতে পেল সে কানের কাজটাই। নতুন অতিথি আনার ব্যবস্থা করতে হবে না? সারা জীবন কি দুজনই থেকে যাব? প্রস্তুতি নাও, বুঝেছ? নেক্সট ফ্রাইডে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিব। এক প্রকার তাণ্ডব চলছে ইকবাল খানের গাজীপুরের বাংলোর প্রতিটি কোনায়। করুণ আহাজারিতে ভারী হয়েছে পরিবেশ। প্রহরের বেঁচে ফেরার সংবাদে খুবই ফেটে পড়ে ইকবাল খান ইচ্ছা মতো আঘাত করছে তার লোকদের উপর। প্রত্যেকটা লোককে নির্দয়ের মতো মেরে আধমরা করে ছেড়েছে। মেরে ক্লান্ত হয়ে একটা চেয়ারে বসে হাঁপাচ্ছে রীতিমতো। তবু যেন মনের আগুন নিভেনি তার। মনের ভেতর আগুনের স্ফুলিঙ্গ পুনরায় ঝলসে উঠতে বসা থেকে দাঁড়িয়ে ক্ষিপ্র গতিতে চেপে ধরে একজনের গলা। ভয়ঙ্কর গর্জন তুলে ইকবাল বলে, তোরা থাকতে কিভাবে পালিয়ে গেল? জবাব দে হারামির দল। আধমরা লোকটি কথা বলার শক্তিতেই রইল না, ভয়ে ব্যথায় কুঁকড়ে উঠল। মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে তার। এসব দেখেও ইকবালের পাষাণ হৃদয়ে যেন দয়া হলো না। লোকটার চুলের মুঠি ধরে পুনরায় ঝাঁকি দিতে ব্যথাতুর লোকটি কাশতে কাশতে অস্পষ্ট স্বরে বলল, স্যার, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আটকাতে পারিনি। ইকবাল তীব্র আক্রোশে লাথি দিয়ে ফেলে দিল লোকটাকে। চোখের সামনে দেয়ালে বাড়ি খেয়ে আহত লোকটির মাথা ফেটে তরল রক্ত ছিটকে পড়ল দেয়ালের সর্বত্র। যন্ত্রণায় চোখে মুখে ফুটে তৎক্ষণাৎ মাটিতে ঢলে পড়ল লোকটির নিথর দেহ। পরক্ষণে জীবনের ইতি টেনে চোখ দুটি আপনা আপনি বন্ধ হলো তার। বাংলোতে উপস্থিত সমস্ত আহত লোকগুলো সেই করুণ দৃশ্যটি ভীতি নিয়ে দেখলেও ইকবালের সেদিকে ধ্যান নেই। সে চোয়াল শক্ত করে হাত উঁচিয়ে বাকি আহত লোকগুলোকে নির্দয়ের ন্যায় আদেশ করলো, লাশটাকে নর্দমায় ফেলে দে। এরপর আর কোনো দিকে না তাকিয়ে বাংলো থেকে বেরিয়ে গেল সে। ইকবাল পূর্বে না বুঝলেও এখন খুব ভালো করে বুঝতে পারছে এই সবটা প্রহরের চাল ছিল, আর তারা ছিল সেই চালের গুটি মাত্র। ওর সঙ্গে লড়াই করাটা এতটা সহজ হবে না, ভিন্ন কৌশল নিয়ে চলেও। ইকবাল নিজের অপদস্থতার কথা চিন্তা করে ভীত হয়। পর মুহূর্তেই মনে শয়তানি ভাবনা এটাই দৃষ্টিভঙ্গিতে হাসে। তবে বিচক্ষণ চিন্তা ভাবনা নিয়ে ঘুরে বেড়ানো প্রহরকে হারানো আদৌ সহজ হবে তার জন্য। সকাল 10টা। প্রহর তার নিজস্ব কামরায় চোখ বুজে শুয়ে আছে। পায়ে কোনো রূপ চোট পায়নি সে, অথচ শরীরের উপরিভাগ পুরোটাই ইনজিউর্ড তার। পিঠের ক্ষতগুলোতে ব্যথার জন্য গা হেলে শান্তিমতো শুয়ে থাকতেও পারে না সে। অস্থির যন্ত্রণায় গত রাত নির্ঘুম কেটেছে তার। প্রাপ্তির সেবা যত্ন করে তার বুকে লুকিয়ে আরামে ঘুম দিলেও সে ছটফট করেছে সারাটা রাত। অসহ্য যন্ত্রণায় ছটফট করলেও প্রাপ্তির ঘুম ভেঙে যাবে বিধায় ও শব্দও করেনি সে। 5 বছরের উপরে হবে এই প্রফেশনে আছে সে। এরকম কত আঘাত সহ্য করে এসেছে, হে আর নতুন কি। তবে এবারের আঘাতটা পূর্বের সব আঘাতকে যেন ছাড়িয়ে গেছে। প্রাপ্তি এই অবস্থা দেখে গত রাত থেকেই কাঁদছে। এখন সে যদি আরো ব্যথায় হাসফাস করে তাহলে মেয়েটাকে থামানো যাবে না। তাই সে সবার সামনে আপাতত স্বাভাবিক থাকার চেষ্টা চালাচ্ছে। প্রহর চোখ বুজে রেখে দীর্ঘশ্বাস নিল। ধীরে ধীরে চোখ মেলে আশেপাশে একবার দেখে নিয়ে পুনরায় চোখ বন্ধ করে উপর হয়ে শুয়ে পড়ল। আর মধ্যে রুমে ধূপধাপ পা ফেলার আওয়াজ আসলে প্রহর সতর্ক দৃষ্টিতে চোখ মেলে চায়। দেখতে পায় রাহাত এসেছে এবং তার সঙ্গে একজন ডাক্তারও আছে। রাহাত অবশ্য ঘুরে এসেছিল তার বন্ধুকে দেখতে প্রাপ্তির মামার বাসায়। প্রহরের অবস্থা দেখে ওই বাড়ির প্রতিটা লোক তখন বিচলিত ছিল। প্রহর সেখানে ছিল রাত থেকে সকাল পর্যন্ত। অতঃপর 9টার দিকে নাস্তা সেরে প্রহর নিজের বাসায় আসার তাগিদে দেয় প্রাপ্তিকে। প্রাপ্তিও আর আমোদ করে না। তখনই রাহাতের সাহায্যে প্রহরকে নিয়ে বাসায় আসে। প্রহরের বাবা মা এমনিতে দুশ্চিন্তায় ছিল। প্রহরের আহত অবস্থা দেখে আরো অস্থির হয়ে ওঠেন তারা। রাহাত তাদের শান্ত করে খুব ধৈর্য নিয়ে সবাইকে সামলে সে ছুটে ডাক্তার আনতে। প্রহর তাদের দেখে ধীরে উঠে বসলো। ডাক্তার এসে প্রহরের পুরনো ব্যান্ডেজ খুলে আবার নতুন করে ব্যান্ডেজ করে। তারপর কিছু ওষুধ লিখে দিয়ে রাহাতকে বলে দেয় দ্রুত সেগুলো আনতে। রাহাতও দেরি না করে কিছুক্ষণের মধ্যেই সব ওষুধ নিয়ে বাসায় ফেরে। এসে দেখে প্রাপ্তি প্রহরের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
আর প্রহর চোখ বুজে শুয়ে আছে। রাহাতকে দেখে প্রাপ্তি উঠে বসে। তখনই রাহাত এগিয়ে সে প্রাপ্তির হাতে ওষুধগুলো দিয়ে খাইয়ে দিতে বলে। প্রাপ্তি মাথা নেড়ে সম্মতি জানিয়ে প্রহরের কাছে যায়। পিঠে হাত রেখে নিচে স্বরে বলে, ঔষধ খেতে হবে, উঠুন। প্রহর নড়ল না, কিন্তু জড়ানো ভঙ্গিতে আদরে গলায় বলল, ঘুম পাচ্ছে বউ, পরে খাবো। রাহাত তৎক্ষণাৎ কেসে উঠল। প্রাপ্তি অপ্রস্তুত হয়ে এদিক সেদিক চাইল। পাগল লোকটা, নিজের বন্ধুর সামনে কেমন বউ বউ করছে দেখো। গত রাত্রেও হানিমুন, নতুন অতিথি এসব নিয়ে উল্টা পাল্টা বকেছে। অসুস্থ শরীরেও এসব বলে, একটুও লজ্জা নেই। রাহাত প্রাপ্তির অপ্রস্তুত ভাবটা দেখে মিটি মিটি হেসে চলে যেতে নিলে প্রহর উঠে বসে তৎক্ষণাৎ প্রাপ্তিকে ওষুধ দিতে বলে রাহাতকে পিছু ডাকে। কোথায় যাস? রাহাত পিছু ঘুরে বলল, একটু বাইরে থেকে ঘুরে আসে, তোরা কথা বল। ততক্ষণে প্রহর ওষুধ খেয়ে নিয়েছে। গ্লাসটা প্রাপ্তির হাতে দিয়ে তার দিকে তাকিয়ে আলতো হেসে বলে, আমার বউ এখন কথা বলবে না, তুই আয়। প্রাপ্তি প্রহরের ঠোঁটের দুষ্টু হাসি দেখে খানিক চোখ রাঙায়। তারপর রুমের বাইরে যেতে নিয়ে রাহাতের উদ্দেশ্যে বলে, ভাইয়া থাকুন আপনি, আমি নাস্তা নিয়ে আসি। প্রাপ্তি রুম থেকে বেরিয়ে গেলে রাহাত এসে বসে প্রহরের কাছে। তার চোখে মুখে দুষ্টু ভাব নেই, আছে একরাশ চিন্তা। উত্তেজনা নিয়ে হঠাৎ সে প্রশ্ন করে, কি হয়েছিল তোর সাথে? কথা বলিস না কেন কিছু? প্রহর জানে তার বন্ধু এই প্রশ্নটা করার জন্য উন্মুখ হয়েছিল, এর জন্য সুযোগ খুঁজছিল রীতিমতো। প্রহর রাহাতের উৎসুক মুখটা একবার দেখে নিয়ে বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসল। অতঃপর রাহাতের দিকে দৃষ্টি তাক করে বলল, আমি নিজেই ধরা দিয়েছিলাম ওদের কাছে, কারণ কিছু তথ্য জানার ছিল আমার। সেই তথ্য শুধুমাত্র ওদের কাছেই ছিল। এখন পুরো ইনফরমেশন জানতে না পারলেও যা বোঝার বুঝে গেছি আমি। এই জন্য ওদের নিকট ধরা দিতে হয়েছে। কিন্তু ওই গর্ধবরা ভেবেছে তারাই আমাকে নিজেদের জালে ফাঁসিয়েছে। সব বুঝলাম, কিন্তু তুই ওখান থেকে বের হলে কিভাবে? প্রহর বাঁকা হেসে বলল, সেই কৌশল আমার জানা আছে ভালো করেই। ইকবালের নির্দেশ ছিল আমার পুরো বডি গুলিতে ঝাঁঝরা করে দিতে। নির্দেশ পেয়ে ওরা আমার উপর চালিয়েছিল গুলি, কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট ছিল আমার গায়ে। এজন্য সামান্য অ্যাক্টিং করতে হয়েছে। এদিকে আমার কিছু হয়নি, অথচ আমাকে মেরে ফেলার আনন্দে উল্লসিত ছিল তারা। এই সুযোগটাকে কাজে লাগিয়েছি আমি। বাংলো থেকে নির্বিঘ্নে বেরিয়ে আসতে পারলেও বাহিরের লোকগুলোর সঙ্গে লড়াই করতে গিয়ে এই চোট। পিঠে হাতে ছুরির আঘাত লেগেছে। রাহাত দীর্ঘশ্বাস ফেলল, পরক্ষণে চিবিয়ে বলল, তুই এসব কর আর প্রাপ্তির মতো সরল মেয়েটা চিন্তা করে পাগল হয়ে যাক, এটাই চাস? এসব শত্রু খেলা কবে শেষ হবে তোর? কবে ওই হারামজাদারা থামবে? ওদের শত্রুতা আসলে কার সাথে, এটা এখন আমি বুঝতে পারলাম না। রাহাত এ প্রশ্নের উত্তর আশা না করলেও তাকে অবাক করে প্রহর আচমকা শক্ত কণ্ঠে বলে ওঠে, ওদের মূল শত্রুতা প্রাপ্তির বাবার সঙ্গে। কি বলছিস? কেমনে কি ভাই? রাহাত যেন বড়সড় শখ খেল। চোখ দুটো বিস্ময়ে হতবাক হলো তার। রাহাত দরজার দিকে সতর্ক দৃষ্টিতে একবার চেয়ে চাপা স্বরে বলল, শুরুতে প্রাপ্তিকে আমি সন্দেহের লিস্টে রেখেছিলাম, সেটা তুই জানিস। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি কাহিনী এখানে ভিন্ন। প্রাপ্তিকে দু চোখে দেখতে পারত না আফরোজা বেগম, অথচ নিজের আদরের ভাতিজার বউ করতে চায় প্রাপ্তিকে। ব্যাপারটা একটু অন্যরকম না? যে মেয়েকে সহ্যই করতে পারে না তাকে নিজের ভাতিজার বউ করতে কে চায়? শুরুতেই এ ব্যাপারে ঘাপলা লেগেছিল আমার। তারপর শুরু করলাম রিসার্চ। তখন কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো কেউটো। জানতে পারলাম ইকবাল খান নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত আছে বহু বছর যাবৎ, আর সেখানে ইকরামের বউ করার নাম করে প্রাপ্তিকে পাচার করাই ছিল তাদের আসল উদ্দেশ্য। এখন তোর মনে প্রশ্ন আসতেই পারে, কেন প্রাপ্তির কি দোষ? কেন ওর পিছে হাত ধুয়ে পড়েছে ওরা? তাহলে শোন, তাদের মূল শত্রু ছিল প্রাপ্তির বাবা। ইফতেখার আঙ্কেলের মুখে শুনেছি উনি সাংবাদিকতা করতেন। ওনার কাছে নিশ্চয়ই এমন কোনো তথ্য ছিল যা ইকবাল খানকে ফাঁসির দড়িতে ঝুলাতে সক্ষম। এজন্যই হয়তো চক্রান্ত করে প্রাপ্তির বাবাকে মারার প্ল্যান করেছিল কুত্তার বাচ্চারা, যে প্ল্যানে তারা পুরোপুরি সফল। এই ব্যাপারে আমি এখনও
শিওর নই যদিও, তবু এটুকু বলতে পারি কিছু তো একটা হয়েছে, যার রেশ ধরে প্রাপ্তির পেছনে পড়েছে ওরা। রাহাত শ্বাস বন্ধ করে প্রহরের কথাগুলো শুনছিল। কথার শেষে সে আতঙ্কিত হয়ে বলল, তার মানে বলতে চাইছিস প্রাপ্তির বাবা মা খুন হয়েছে? প্রহর দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল, মনে তো হচ্ছে তাই। তাহলে এখন কি কর? রাহাতের প্রশ্নের সম্পূর্ণ হওয়ার আগে তার মুঠোফোন বেজে উঠল। বিরক্তিতে ভ্রু কুচকে রাহাত স্ক্রিনে নজর ফেলল। নুহার নাম দেখে ভ্রু সোজা হলো তার। তবু রিসিভ করে দ্রুত বলল, এখন একটু ব্যস্ত আছি, আমি পরে তোমাকে কল দিচ্ছি। রাহাত কল কাটার আগে নুহা চেঁচিয়ে বলল, খবরদার কল কাটবেন না। আমি আপনার সঙ্গে কথা বলতে কল দিয়েছি? প্রাপ্তির নাম্বার বন্ধ দেখাচ্ছিল তাই আপনাকে কল দিয়েছি। আসছে আমাকে ব্যস্ত দেখাতে। ফোনটা প্রাপ্তির কাছে দিন জলদি। রাহাত ঠুটেলিয়ে হাসলো নুহার রাগী আওয়াজ শুনে। তৎক্ষণাৎ বাসা থেকে উঠে দাঁড়ালে প্রাপ্তিকে নাস্তা নিয়ে রুমে ঢুকতে দেখে। রাহাত হাত বাড়িয়ে তৎক্ষণাৎ প্রাপ্তির কাছে ফোনটা দিয়ে বলে, নুহা কথা বলবে তোমার সঙ্গে। রাহাতের জন্য আনা নাস্তা টেবিলে রেখে প্রাপ্তি ফোনটা হাতে নিল। ফোন কানে চেপে কথা বলার আগে উপর থেকে নুহার উত্তেজিত গলার স্বর শোনা গেল, শোন প্রাপ্তি, আমি বলছি কি ভাইয়ার সেবা যত্ন কর বেশি করে, যাতে 2-3 দিনের মধ্যে ভালো হয়ে যায়। তারপর খাগড়াছড়ি থেকে ঘুরে আয় জলদি। সেখানে গিয়ে তোরা বাচ্চার ডাউনলোডের ব্যবস্থা করবি। আর তোরা ফিরতে ফিরতেও আমাদেরও বিয়ের ডেট ফিক্সড হয়ে যাবে। এইদিকে আমাদেরও কার্যক্রম শুরু হয়ে যাবে। এরপর তোর ছেলে হলে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিব। ভালো হবে না বল? নুহার কথা শুনে উপস্থিত 3 জন মানুষ স্তব্ধ হয়ে গেল। প্রাপ্তি ক্ষণিকের জন্য স্থির হয়ে গেলে আচমকা সংবিত ফিরে পেয়ে তাড়াহুড়ো করে ফোনের লাউড স্পিকার অফ করলো। প্রাপ্তির হাত লেগে কখন লাউড স্পিকার অন হয়েছে সে বলতে পারে না। আর এদিকে ফোন ধরতে না ধরতে অনর্গল কথার ফুলঝুরি ঝরছে নুহার মুখ থেকে। বল দে একটা। প্রাপ্তি কি বলবে বুঝতে না পেরে অপ্রস্তুত হয়ে দ্রুত পায়ে রুম ছেড়ে বের হলো। আর এদিকে প্রহর হতভম্বতা কাটিয়ে মুচকি হেসে পুনরায় শুয়ে পড়ল। আর রাহাত ভ্যাবাচাকা খেয়ে বসে থেকে বিড়বিড় করলো, আমার প্রিয়তমা ইদানিং রোমান্টিকতার লেভেল ছাড়িয়ে যাচ্ছে দেখছে। কক্ষ থেকে বেরিয়ে আশেপাশে ভালোভাবে নজর বোলালো প্রাপ্তি। কাউকে চোখে না পড়ায় সে ফোন কানে চেপে বিরক্তি নিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে? কি সব আবল তাবল বকছিস? নুহা যেন টাসকে খেলো, চাপা স্বরে শুধালো, কেন, কি হয়েছে? তুই না বললি ভাইয়া খাগড়াছড়ি যেতে চেয়েছে? তাহলে সমস্যা কি? প্রাপ্তি দাঁতে দাঁত চেপে বলল, তুই কথা একদম বেশি বলিস। এতক্ষণ যা বলছিলিস সব শুনে নিয়েছে তারা। নুহা আকাশ থেকে যেন পড়লো, চেঁচিয়ে বলল, কারা? তারা 2 বন্ধুই শুনেছে। নুহার মাথায় হাত পড়লো, কাঁদো কাঁদো ভাব নিয়ে বলল, কি রে ধুর, প্রহর ভাইয়া কি ভাবছে আমার সম্পর্কে? প্রাপ্তির এবার হাসি পেল। হেসে হেসে সে উত্তর দিল, আমার হাত লেগে লাউড স্পিকার অন হয়ে গেছিল। সব তোর দোষ। প্রাপ্তির শব্দ করে হেসে বলল, আমাকে তো তুই কথাই বলতে দিসনি। ফোন ধরেই তো বক্তৃতা শুরু করে দিয়েছিস। নুহার আগে দুঃখে কতক্ষণ আফসোস করলো, তারপর মুখ ফুলে বলল, আচ্ছা যা, সব আমার দোষ। আমার মুখ আসলে বেশিই চলে। এবার বল, কবে যাবি তুই ঘুরতে? জানি না, উনি যেদিন বলবে সেদিন। এখন রাখি, কাজ আছে। প্রাপ্তি কল কেটে রান্নাঘরের দিকে দ্রুত গেল। চুলোর উপর থেকে তরকারি নামিয়ে ফোন নিয়ে আবার রুমের দিকে গেল। তারা 2 বন্ধু কিছু নিয়ে কথা বলছিল। প্রাপ্তি রুমে ঢুকতেই থেমে গেল। প্রাপ্তি গিয়ে ফোনটা রাহাতের কাছে দিল। নাস্তা পূর্বের জায়গায় দেখতে পেয়ে প্রাপ্তি প্রহরের উদ্দেশ্যে বলল, ভাইকে নাস্তা করে দিচ্ছে না কেন? কি এত কথা শুরু করেছেন? প্রহর শুয়ে থেকে ভ্রু কুচকালো, অতঃপর উত্তর দিল, আমি ওকে মানা করেছি নাস্তা করতে, ও নিজেই তো খাচ্ছে না। তাদের কথার মাঝে রাহাত মৃদু হেসে প্লেট তুলে বলল, এই তো খাচ্ছে। প্রাপ্তিও আলতো হেসে বাইরে চলে গেল। প্রাপ্তির যাওয়ার দিকে প্রহর শূন্য দৃষ্টিতে চেয়ে থাকলে রাহাত মলিন মুখে বলল, সত্যিটা জানতে পারলে ওরা 2 ভাই বোন খুব কষ্ট পাবে। রাহাতের কথার প্রেক্ষিতে প্রহর এবার দীর্ঘশ্বাস ছেড়ে দূর আকাশের দিকে তাকালো। পরক্ষণে বিষাদিত কণ্ঠে প্রত্যুত্তর করল, এটাই আমাকে বেশি পুড়াচ্ছে। প্রাপ্তির বিয়ের 15 দিন হলো আজ। এই কতগুলো দিন প্রাপ্তির ছোট মামি নিজের সংসার ফেলে এখানে থেকে গেছিল শুধুমাত্র লাবণ্যের কথা ভেবে। লাবণ্য শুরুতে সবকিছু সামলাতে হিমশিম খেলেও এখন পুরো দস্তর সংসারে রমণী হয়ে গেছে। কার কি প্রয়োজন, কার কোনটা পছন্দ, সবটা এখন তার আয়ত্তে। এই ব্যাপারে সবচেয়ে বড় অবদান প্রাপ্তির ছোট মামির। তিনি নিজের মেয়ের মতো লাবণ্যকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছেন এতদিন।
মূলত তার ভালোবাসা, যত্ন, মিশুকের স্বভাব দেখে লাবণ্য এখন প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারে একটা সংসারে একজন শাশুড়ির গুরুত্ব কতটুকু। ভালো হোক খারাপ হোক, শাশুড়ি থাকাটা আবশ্যক, তাহলে সংসারের ভিত্তিটা থাকে শক্ত। আজ নিজের বাড়িতে চলে যাবেন প্রাপ্তির মামি। নিজের সংসার রেখে কতদিনই বা অন্য জায়গায় থাকা যায়। তাছাড়া প্রাপ্তির নানা নানির অবস্থা অবশ্যই ভালো না। গ্রামে তাদের নাতিরা দেখাশোনা করলেও প্রাপ্তির মামির মতো কেউ পারে না। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে আজই চলে যাবে। তাদের চলে যাবার কথা শোনার পর থেকে লাবণ্যের মনটা খারাপ। এতদিন তো তার কথা বলার সঙ্গে ছিল একজন, আজ থেকে তাও থাকবে না। বড্ড একা হয়ে যাবে যে সে। সকাল 10টায় রেডি হয়ে বাসা থেকে বের হলেন প্রাপ্তির ছোট মামা মামি। তাদের সঙ্গে ইফতেখার সাহেবও যাবেন তার বাবা মাকে দেখতে। তাদের যাবার আগে প্রাপ্তিও এসেছে এই বাসায়। সবাই বাসা থেকে বের হওয়ার পূর্বে প্রাপ্তির ছোট মামি লাবণ্যের কাছে এলেন, তার মাথায় হাত বুলিয়ে বললেন, সাবধানে থাকো, আমি আবার আসবো কিছুদিন পর। লাবণ্য এতক্ষণ কান্না আটকে দাঁড়িয়েছিল, এবার আর নিজেকে সামলাতে পারল না। চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়লে প্রাপ্তির ছোট মামি তৎক্ষণাৎ তাকে জড়িয়ে ধরল। প্রাপ্তিও মলিন মুখে সেদিকে চেয়ে রইল। আদরে দাঁড়ানো প্রত্যয় লাবণ্যের কষ্ট অনুভব করে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তখন ইফতেখার সাহেব পাশ থেকে প্রত্যয়কে বললেন, আমি আগামীকাল চলে আসবো, মেয়েটাকে দেখে রাখিস। প্রাপ্তি তো আছেই এখন, তুই বিকালে চলে আসিস অফিস থেকে। প্রত্যয় কেবল মাথা নাড়ালো। তার ছোট মামা তখন চলে আসতে তারা দিলে প্রাপ্তির ছোট মামি মুচকি হেসে লাবণ্যের চোখের অশ্রু মুছে দিল। জড়ানো গলায় বলল, একদম প্রাপ্তির মতো হয়েছে আমাদের প্রত্যয়ের বউটা। আগে যখন এখানে আসতাম তখন যাওয়ার সময় প্রাপ্তি ঠিক এভাবে কান্না করতো, আর এখন তুমি কান্না করো না শোনা। প্রাপ্তি তো আছেই, আস্তে আস্তে দেখবা অভ্যাস হয়ে গিয়েছে। এখন আসছি। লাবণ্য চোখ মুছে ভেজা গলায় বলল, আবার আসবেন কিন্তু মামি। আলতো হেসে সম্মতি জানিয়ে সেদিন প্রস্থান করে প্রাপ্তির মামি। তারা চলে যাওয়ার পর প্রাপ্তি লাবণ্যকে সঙ্গে করে তাদের বাসায় যায়, আর প্রত্যয় সোজা অফিসে চলে যায়। সারাদিন প্রাপ্তি রাত্রের সঙ্গে আড্ডা দিয়ে লাবণ্যের ভালোই কাটলো। রাতের 9টার দিকে প্রত্যয় আসে তাকে নিতে। প্রহরের সঙ্গে দেখা করে খাওয়া দাওয়া করে লাবণ্যকে নিয়ে বাসায় ফিরে প্রত্যয়। ফ্রেশ হয়ে এসে লাবণ্যকে বুকে জড়িয়ে শুধায়, একা থাকতে খারাপ লাগে? লাবণ্য জানতো প্রত্যয় এই প্রশ্নটা তাকে করবে, তাই সে উত্তরটাও সাজিয়ে রেখেছে। আলতো হেসে প্রত্যয়কে জানায়, প্রাপ্তি 10 বছর বয়স থেকে বাবা মাকে ছেড়ে একা থেকেছে। তাছাড়া আফরোজা বেগমের কটু কথাও দিনের পর দিন সহ্য করেছে, কিন্তু আমার বেলাতে তো এমন কিছুই হয়নি। কটু কথা শোনানোর মানুষ নেই, আর রইল একাকিত্ব। সেটা আপনাকে পেলেই দূর হয়ে যাবে, একসময় সেটা অভ্যাস হয়ে যাবে। বইয়ের মুখে এত সুন্দর উত্তর শুনে প্রত্যেক কিঞ্চিত হাসল। মেয়েটা সবকিছু যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে জানে, আর তার এই স্বভাবটাই প্রত্যয়ের খুব পছন্দ। প্রত্যেক গাঢ় হেসে ঠোঁট ছোঁয়ালো লাবণ্যের চুলে, তারপর এসে বলল, আমি তো আছি তোমার কাছে সব সময়। গোধূলি লগ্নে আকাশে লালচে আস্তরণ পড়েছে। সূর্যটা পশ্চিম দিকে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, যেন নাম না জানা শত শত পাখি নিজেদের নিড়ে উড়ে যাচ্ছে ডানা মেলে। শুধু আসমানে মুক্ত পাখিদের ডানার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে প্রহর। মুক্ত পাখিগুলোর ডানা ঝাপটানোতে কি অশেষ আনন্দ লুকানো, অথচ খাঁচায় বন্দি অবস্থায় তাদের মুখের ভাব থাকে খুবই করুণ। একটা পাখির ক্ষেত্রে যদি এমন সাদৃশ্য লক্ষ্য করা যায়, তাহলে মানুষের ক্ষেত্রে কেমন হবে? দিনের পর দিন যে নারীদের আটকে রেখে ধর্ষণ করা হয়, তখন তাদের মনের অবস্থাটা কেমন থাকে? তীব্র ঘৃণায় নিজেকে মেরে ফেলতে ইচ্ছে হয়, নাকি প্রতিশোধ পরায়ণ হয় মন? আটক অবস্থায় নিশ্চয় খাঁচায় বন্দী পাখিদের মতোই ছটফট করে তারা, অথচ কেউ শুনে না তাদের করুণ আর্তনাদ। কেউ যেচে বাঁচাতেও যায় না। ইকবাল যে মেয়েগুলোকে আটকে রেখেছে, তাদের অবস্থাও কি এমন? কি পরিস্থিতিতে আছে তারা? নিশ্চয়ই খুব করুণ। এসব ভেবে ভেবে প্রহরের মাথায় যেন আগুন জ্বলে উঠল। এই মেয়েগুলোর মধ্যে তার আপন কেউ তো থাকতে পারত, তখন কি হতো? প্রাপ্তিকে এই খাঁচায় বন্দি করার জন্যই তো ওরা পিছু নিয়েছিল। যদি নিয়ে যেত? প্রহর আর ভাবতে পারে না, রাগে অস্থির হয়ে যায় সে। সব কয়টা মেয়েকে বাঁচাতে না পারলে সে স্বস্তি পাবে না। ইকবাল খানের মোট 3টে বাংলো, একটা গাজীপুরে অস্ত্র চোরাচালান করার জন্য, আরেকটা মেয়ে লোভী ইকরামের অনৈতিক কর্মকাণ্ডের জন্য, আর বাকিটা নারী পাচার করার জন্য গড়া। এটুকু প্রহরের আন্দাজে আছে। এছাড়াও বিভিন্ন বার সেকশন রয়েছে তার। সবগুলোর খোঁজ প্রহর পেয়ে গেলেও যেখানে মেয়েদের বন্দি করে রেখেছে সেটার খোঁজ এখনো সে পায়নি। তবে প্রহরের মনে হয় এই ঢাকার ভেতরেই আছে। দেশের অবস্থা আপাতত শিথিল,
নারী পাচার চক্রের কথা জানতে পেরে এতদিন যে হইচই শুরু হয়ে গেছিল সর্বত্র সেটা এখন আর নেই। তবে সীমান্ত এলাকাগুলোতে কড়া নিরাপত্তা এখনও বহাল রয়েছে। আর যাই হোক, ইকবাল এখন আর নারী পাচার কার্য এত সহজে করতে পারবে না। প্রহর এটা নিয়ে বর্তমানে খানিক নিশ্চিন্ত হলেও মেয়েদের উদ্ধার করতে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। চারিদিকে লোক লাগিয়ে নিজেও খুঁজে যাচ্ছে আসল আস্তানা। ইকবালের ধরা পড়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। মানুষরূপী এই পশুগুলোকে তখন প্রহর বুঝিয়ে দিবে কষ্ট কত প্রকার ও কে কে। অন্য মনস্কতা ছেড়েই প্রহর নড়ে ছেড়ে দাঁড়ালো। বারান্দা ছেড়ে রুমের দিকে এগিয়ে গেলে প্রাপ্তিকে চুল আঁচড়ানো অবস্থায় দেখল। প্রহর মৃদু হেসে এগিয়ে গেল সেদিকে। পেছন থেকে প্রাপ্তিকে জড়িয়ে ধরে মুখ গুছল চুলের ভাঁজের শব্দ করে চমকে বলল, সব রেডি? রাত 9টার বাসে যাব কিন্তু। প্রাপ্তি লাজুক হেসে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।